বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে আলোচনা করব। বিশেষত যারা দশম শ্রেণীতে উঠেছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নববর্ষের শুভেচ্ছা থাকলো। তোমাদের হাতে ইতিমধ্যে দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই পেয়ে গেছো। নতুন বইয়ের স্বাদ তোমরা পেয়েছো, কিন্তু নতুন বইয়ের স্বাদ পেলে চলবে না, তার সাথে সাথে জ্ঞান অর্জন করতে হবে। সারা বছর ধরে তোমাদের অধ্যয়ন করতে হবে। তোমরা জানো 2024 সালের পাঠ্যক্রমে তোমাদের যে নতুন কারিকুলাম ছিল সেই কারিকুলামটা বাতিল করা হয়েছে। নতুন কারিকুলাম বাতিল হওয়ার কারণে 2012 সালের শিক্ষাবর্ষের যে অধ্যয়নরত ছাত্ররা ছিল সেই পাঠ্য বইটা এখানে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তোমরা বাংলা প্রথম পত্র পাঠ্য বই পেয়ে গেছো। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্য দশম শ্রেণীর একটি কবিতা। কবিতাটি হলো কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণটা শুনবে। আশা করি তোমাদের অনেক উপকার আসবে। কপোতাক্ষ নদটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তার সংক্ষিপ্ত পরিচয় তোমাদের পাঠ্য বই এইভাবে দেওয়া আছে। মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি আসক্ত হয়ে পড়েন, আর সেই সুবাদে তিনি ইংরেজি সাহিত্যকে পছন্দ করেন এবং বাংলা সাহিত্যকে তিনি কিছুটা হলেও ঘৃণা করতেন কোনো এক সময়, যেটা বাস্তব রূঢ় সত্য কথা ছিল। তিনি হিন্দু ধর্মের একজন কবি হয়েও তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, আর সেই জন্য তার নামের পূর্বে যোগ হয়েছিল মাইকেল শব্দটি। তিনি 1843 সালে খ্রিস্ট ধর্ম দীক্ষিত হন, আর পাশ্চাত্য জীবন ছিল তার আগ্রহের বিষয়। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হল মহাকাব্য মেঘনাদবধ কাব্যটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। সেটা হিন্দুদের রামায়ণ রচিত। রামায়ণের রাম সীতা লক্ষণের কাহিনী নিয়ে লেখা একটি অনবদ্য সৃষ্টি, যে সৃষ্টির মধ্যে দিয়ে তিনি অমর হয়ে আছেন বাংলা সাহিত্যের মধ্যে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হল তিলোত্তমা বীরাঙ্গনা কাব্য, বর্জঙ্গনা কাব্য। তারপরে চতুর্দশপদী কবিতাবলী বাংলা সাহিত্যে প্রবর্তক হিসেবে তিনি সর্বপ্রথম লিখেছিলেন এবং সনের জাতি কবিতা তার হাত ধরে বাংলা সাহিত্যে নতুন রূপ লাভ করে। কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন, একই বলে সভ্যতা, পুরুষ শালিকের গাড়েরও এই বিখ্যাত বইগুলি তিনি লিখেছিলেন। তার কবিতার বিশিষ্ট হল অমিতাক্ষর ছন্দ। তোমরা ছন্দ সম্পর্কে 2024 সালের নবম শ্রেণীতে পড়েছ। অমিতাক্ষর ছন্দের মধ্যে দিয়ে তিনি তার সুনাম অর্জন করতে পেরেছিলেন এবং নতুন মাত্রা সৃষ্টি করেছিলেন। এই মহান কবি 1873 খ্রিস্টাব্দে 29শে জুন পরলোকগমন করেন। আমরা তার সংক্ষিপ্ত পরিচয়টা জানলাম। এই সংক্ষিপ্ত পরিচয় থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। তোমাদের প্রশ্নের ধরন হলো সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে। সৃজনশীল পদ্ধতিতে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতার প্রশ্ন আসে। আমরা আজকে এই কবিতাটি আলোচনা করব। কবিতাটির মূল বিষয় আলোচনা করার আগে কবিতাটি আমি একটু পড়ব এবং প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শুনবে। অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। কবিতাটি হলো সতত হে নদ তুমি পড়ো মোর মনে। সতত হে নদ, সতত সর্বদা তুমি আমার মনে পড়ো। সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে। মায়ামন্ত্র শুনে ধ্বনি জল
কলকলে। কি বলছে? সততে নদ তুমি পরমুর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। এখানে কবি যে লাইনগুলি লিখেছেন, সততে নদ। কপোতাক্ষ নদটি হল যশোর জেলার সাগরদাড়ি গ্রামের সন্নিকট দিয়ে প্রবাহিত। যেই গ্রামকে তিনি স্মরণ করেছেন, কেন স্মরণ করেছেন সেটার একটি প্রেক্ষাপট রয়েছে। তিনি কর্মের তাগিদে হোক, জীবনের তাগিদে হোক, ফ্রান্সে গিয়েছিলেন এবং ইংরেজি সাহিত্যে চর্চা করার জন্য, কিন্তু ইংরেজি সাহিত্য তাকে সম্মানিত করতে পারেনি। তাই তিনি ওইখানে তার শৈশব স্মৃতির নদীকে স্মরণ করেছিলেন এইভাবে, সততে নদ তুমি পরমুর মনে, সতত তোমারই কথা ভাবি এ বিরলে। অর্থাৎ আমি তোমার কথা ভাবি বিরলে, অর্থাৎ দূর থেকে, নির্জন থেকে তোমাকে আমি ভালোবাসি। এবং বলেছে আমি স্বপনে, শয়নে স্বপনে তোমার ধ্বনি শুনতে পাই, কলকল ধ্বনি। জোড়ায় কান আমি ভ্রান্তির ছলনে, আমি ভ্রান্তির ছলনে তোমার আওয়াজ শুনি কিন্তু দেখি না। ভ্রান্তি ভুল করে বারবার তোমাকে স্মরণ করি। বহু দেশ দেখিয়েছি বহু নদ দলে, আমি বহু দেশ গিয়েছি, বহু নদ দেখেছি, কিন্তু তোমার মতো এরকম সুন্দর আদরের, মমতার, স্নেহের নদী কোনো দেশে আমি দেখিনি, আর তুমি আমার মমতার নদী। তাই তো তিনি বলেছেন, কিন্তু স্নেহের তৃষ্ণে মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মস্তনে। এই স্নেহের তৃষ্ণা, এই যে ভালোবাসা, এই যে আনন্দ, এই যে কুহুক বেদনা, এই বেদনা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। তোমার কাছে আমি সেইটা চাই। আর সেজন্য তিনি বলেছেন, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। জন্মভূমিকে মায়ের সাথে তুলনা করেছে, জন্মভূমিকে মা, মাতৃভূমির সাথে তুলনা করেছে। এখানে কবি তার অতীতের কথা স্মরণ করেছেন এবং তার আবেদন হলো এই, আর কি এ হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরে দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে শকে সকরিতে, নাম তার এ প্রভাতে মজি প্রেম ভাবে, বহিছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। কবি বলেছেন, আর কি হে হবে দেখা, আর কি কখনো দেখা হবে? হতে পারে, নাও হতে পারে, কিন্তু প্রজারূপে। সাগরের ধর্ম হলো নদ নদীর ধর্ম হলো সাগরের দিকে প্রবাহিত হয়। নদী হলো সাগরের প্রজা, তাকে কর দিতে হবে, তাকে ঋণ দিতে হবে, সে ছুটে যায় সাগরের দিকে। যতদিন তুমি রবে বঙ্গ, ততদিন সে তার নাম চিরদিনের মতো স্মরণ করবে সাগরের পানে। কবি বলেছেন, আমি যদি নাও আসতে পারি, নাও যদি দেখা হয়, তো তা দেখা হয় বঙ্গের মানুষ যাতে আমাকে স্মরণ করে। তিনি এইভাবে বলেছেন, বঙ্গজনের কানে শখে সকারিতে, অর্থাৎ বন্ধুর মতো যাতে গ্রহণ করে, নাম তার এই প্রবাসে মজি প্রেম ভাবে। আমি তার নামটা প্রেম ভরে, প্রেম দূরে আবদ্ধ করে রেখেছি, সেজন্য আমাকে কখনো না ভুলে যায়, সেজন্য আমাকে স্মরণ করে। এই কবিতাটির দুইটি অংশ, একটি অংশ হলো 8 লাইন, দ্বিতীয় অংশ হলো 6 লাইন। ওই 8 লাইনকে বলে অষ্টক, 6 লাইনকে বলে ষষ্ঠক। আমরা অষ্টক এবং ষষ্ঠকের বিষয় নিয়ে আলোচনা করব এখন। সনের জাতীয় কবিতার দুইটি অংশ থাকে, একটি অংশ হলো 8 লাইন আর দ্বিতীয় অংশ হলো 6 লাইন।
আট লাইনকে বলে অষ্টক, 6 লাইনকে বলে ষষ্ঠক। ভাবের প্রবর্তন থাকে প্রথম 8 লাইনে, আর পরের 6 লাইনে থাকে ভাবের পরিণতি, সমাপ্তি। তাহলে এখানে ভাবের প্রবর্তনে কি করেছিলেন কবি? কবি বলেছিলেন যে সদা সর্বদা তোমাকে মনে পড়ে, বিশ্বের যে কোনো দেশের মধ্যে এই নদের মতো আর কোনো নদ তিনি দেখেননি। তারপরে পরিণতি কি? তার আবেদন কি? আবেদন হলো যে আমি যদি নাও আসতে পারি, এই প্রকৃতি বহমান থাকবে, এই প্রকৃতির মাঝে যদি আমি স্মরণীয় হয়ে থাকি, সেইটাই তার ছিল আবেদন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে এখানে ক্লাসটা সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।